স্টেজে বসে আছি আনমনে, কোথা থেকে যেন হুড়মুড়ি আসে প্রলয়। পাশে বসে একটা গয়নার বাক্স রাখে আমার কোলে, সেটা খুলে একটা হার বের করে। আধোকোপা করা চুলগুলো উঁচিয়ে পটাপট গলার হারটা পরিয়ে দিয়ে কানে দুল দিয়ে দেয়। আচমকায় তার কাজে আমি অবাক। চুড়িগুলো হাতে নিয়ে আমার হাত উঁচিয়ে ধরে পরিয়ে দিয়ে সবে স্টেজে ছেড়ে নিচে নেমেছে। এমন সময় কোথা থেকে যেন তার বড় বোন এলো। বিরক্তির সঙ্গে বলল, গহনা কোথায় পেলি? কে দিল? উনি বললেন, নিজে নিয়ে এসেছি। আমার বউয়ের জন্য আমার নিজের টাকায় গহনা বানিয়েছি, এই জন্য নিজেই এনে পরিয়ে দিলাম। উনি কিছু বললেন না দেখলাম, মুখ ভার করে একবার আমার দিকে তাকালেন, এরপর বিড়বিড় করতে করতে চলে গেলেন। আমি স্টেজে থেকে নেমে বললাম, জানি না কি হয়েছে। আপনাদের বিষয়ে কথা বলাও ঠিক নয় আমার, তবুও বলছি। আপুকে দেখে মনে হলো উনি রাগ করেছেন গহনা দেওয়াতে। আমি ফিরিয়ে দেব অনুষ্ঠান শেষে। প্লয় কপাল কুঁচকে বলল, ওহ প্লিজ, আপনার থেকে কিছু শুনতে চাইনি। আর প্লিজ, ও তো ভালো মানুষ দেখানো বন্ধ করুন। নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে শিখুন, অন্যথায় লোকে আপনার থেকে আপনার সব প্রিয় বস্তু ছিনিয়ে নেবে। হন হন করে চলে যায় সে। অপমান বোধ হয় ভীষণ। মুখটা গোমড়া করে স্টেজে গিয়ে বসি। দুজন অতিথি আসে সামনে। আমাকে দেখে অনেক প্রশংসা করে, বলে প্লয়ের বউটা যে এত সুন্দর হবে ভাবিনি। এ ঠিক যেন আমাদের অদিতির বোন। ওর মতোই গোলগাল, মুখখানি ফর্সা, লম্বা ও সুস্বাস্থ্য, তবে অদিতির মতো চুলগুলো হলো না। আমাদের অদিতির কোমর ছুঁই চুল ছিল, খোলা ছিল, কখনো রোদে দাঁড়ালে চিকচিক করত। এই যেন দেখার শোভা। তার মানে ওনার প্রথম স্ত্রীর নাম অদিতি। মেয়েটার চুল এত সুন্দর ছিল, একবার খুব দেখতে ইচ্ছা করছে। নিজ মনে কথাগুলো আরয় প্রিয়তা। মহিলারা এবার প্রশ্ন করে, তামা তোমার নাম কি? জি, প্রিয়তাসী। প্রিয়তাসী মেহজা। ওনারা এবার চারপাশে তাকিয়ে গোপন কণ্ঠে বললেন, সব জেনে শুনে এসেছো তো? আমি ভ্রু কুঁচকে বললাম, কি জানবো? কি জানার কথা বলছেন? ওনারা বিস্ময়ের দৃষ্টিতে একে অন্যের দিকে তাকালো। এরপর কিছু না বলে প্রসঙ্গ পাল্টে বলল, তোমার নাকি গহনা চুরি হয়েছে? জি। চুরি হয়েছে নাকি হরানো হয়েছে একমাত্র বিধাতাই জানে সেসব। আমাদের এসবে মাথা ঘামিয়ে কাজ নেই। বিয়ে খেতে এসেছি, বিয়ে খেয়ে চলে যাব। তোমার জন্য সাধ্য মতো হাতের একটা এনেছি, দেখো মাপে হচ্ছে কিনা। ওনারা আমার হাত চাইলেন। পাশ থেকে ছোট একটা বাক্স বের করে তা থেকে একটি আংটি বের করলেন, আঙ্গুলে পরিয়ে দিয়ে বললেন, একদম ঠিক মাপের হয়েছে। প্লয়টার দেখছি বউয়ের প্রতি নজর খাসা। দুদিন বিয়ে না হতেই বউয়ের আঙ্গুলে মাপ জেনে গেছে। ছেলেটা আমাদের এমনই, সব দিকে নজর এবং ভালো যত্নশীল একজন মানুষ। প্রথম জনাকে তো কম ভালোবাসেনি, মাথায় রাখিনি। উকুনে খাবে, নিচে রাখিনি, পিঁপড়ায় খাবে। কিন্তু ভাগ্য রাখলো না একসঙ্গে বেশি দিন। যাকগে, সেসব পুরনো দিনের কথা। তোমায়ও ভীষণ ভালোবাসবে, সুখী হও দুজনে। ওরা চলে যায়। আমি মনে মনে বলি, ভালোবাসা না চাই। ধমক খেতে খেতে কানে কম শুনছি। হঠাৎ উপস্থিত হলো রিপা। এসেই আমার হাতটা খপ করে ধরে ফেলল। আংটিটা দেখে হাসি হাসি মুখ করে বলল, ওয়াও, কি সুন্দর এটা। ঠিক আমার পছন্দের ডিজাইনে। আই লাভ গোল্ড।
তোমার হাতের আংটি ভালো ফিট হয়নি, একটু ঢিল। এটা আমার হাতে একদম পারফেক্ট হবে। এই বলে মেয়েটা আমার হাত থেকে টেনে টেনে আংটি খুলতে লাগলো, অথচ আমার হাতে সেটি ফিট। ও জোর করে খুলছে, হাতে লাগলো আমার। মৃদু আর্তনাদ করতেই রিপা বিরক্তির সহিত বলল, উফ, দাঁড়াও না, খুলতে দাও। মেয়েটা খুলে নিল আমার হাত থেকে, খুলে নিজের হাতে পড়তে নিল। অর্ধেক আঙুল পর্যন্ত গিয়ে আর গেল না। মেয়েটা জোর করে শক্তি প্রয়োগ করে ঢোকালো, আঙুলে বসে পড়েছে একদম। এটা তো তোমার টাইট হচ্ছে রিপা, ও যেতে যেতে বলল। ও সমস্যা নয়, পড়তে পড়তে ঢিল হবে, না হলে ঠিক করে নেব। আমার নানা শ্যাকরা, এটা আমি নিয়ে নেব। ভীষণ পছন্দ হয়েছে আমার। তোমার দেওয়া আংটিটা খুলে রেখেছি, কেমন পুরনো হালকা। মেয়েটা চলে গেল, আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার দেওয়া গিফট পছন্দ না হলে ফিরিয়ে দিতে পারে, কিন্তু গিফটের জিনিস মুখের ওপর নিন্দা করা উচিত নয়। এই আংটিটা বেশ সুন্দর। কলেজ প্রোগ্রামে একবার পরে গিয়েছিলাম, আমারটা দেখে আরও 2 বান্ধবী বানিয়েছে, একই ডিজাইন, স্বর্ণ আছে মোটামুটি। মনটা খারাপ হলো, মনকে বুঝ দিলাম সবার পছন্দ তো এক নয়, হয়তো ওর এটা ভালো লেগেছে, নিয়েছে নিক, সামান্য একটা আংটি। এটা নিয়ে তো আর ননদের সঙ্গে ঝগড়া করতে পারি না। তারপর আমি নতুন বউ, ছাড় দিয়ে চলতে হয়, না হলে সংসার হয় না। মায়ের মুখে কথা শুনেছি, বিয়ের দিন মা এই মহামূল্যবান জ্ঞানটি কানে দিয়েছেন। তখন থেকেই মনে ধারণ করে আসি। সময় গড়াতে লাগে, মেহমান সব আসছে। আরও একজন এলেন আমার সামনে। ওরা আসার সঙ্গে সঙ্গেই আমার ননাস মানে সুমা আপু এসে দাঁড়ালো পাশে, মুচকি হাসি দিল আমায় দেখে। ভালোই হলো আপুকে পেয়ে, এবার আর সবার প্রশ্নে নার্ভাস হব না। পরিচিত কাউকে পেয়ে মনে সাহস পাবো। আপুকে ধন্যবাদ আমায় সঙ্গ দেওয়ার জন্য। অতিথি সেজন আমায় এটা ওটা জিজ্ঞেস করেন, একটা প্যাকেট এগিয়ে দিলেন। দিয়ে চলে যেতে আপু সেটা নিল আমার হাত থেকে, ওখানেই খুলে দেখতে লাগলো। একটা পাপড়েল গোল্ডের কমিশনের বেনারসি শাড়ি, বেশ সুন্দর। আপু বললেন, শাড়িটা বেশ সুন্দর, এই কালারটা আমার ফেভারিট। আমি একটু হাসলাম। আপু আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। উনি কি আমায় থেকে উনি কি আমার থেকে কিছু শুনতে চাচ্ছেন কি সেটা? আপু চোখ ফিরিয়ে নিয়ে শাড়িটা আবারও প্যাকেট করে রেখে দিল। দুজন লোক এলেন, হাতে রাইস কুকার আমার হাতে দিতে নিল। আপু বলল তাকে দিতে, আমি নাকি ধরতে পারবো না। উনারা তাই দিলেন। আপু সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন, বললেন, আমার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, ভাবছিলাম একটা কিনবো এরকম। তোমাদের মানে আমার মায়েরও আছে দুটো, এখন এটাও ঘরে পড়ে থাকবে, পরে থেকে নষ্ট হবে। আমি আন্তরিকতার স্বরে বললাম, নষ্ট হওয়ার থেকে বরং আপনি এটা নিয়ে যাবেন। অমনি আপা উপসে পড়া খুশি নিয়ে তাকালেন, বললেন, সত্যি দেবে এটা আমায়? ঠিক আছে, কালই নিয়ে যাব। তুমি তোমার বরকে বলে দিও তাহলে, না হলে ও আবার আমায় রাগ দেখাবে। না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প আমার চ্যানেলে পাবেন। উনি কুকার নিয়ে চলে যায়। বুঝলাম না, সামান্য এক কুকার দেওয়াতে বোনের ওপর রাগ কেন করবে উনি? এত ছোট্ট মন মানসিকতা হওয়া উচিত নয়।
উদার হতে হয়, আকাশের মতো উদার। আমি বসে রইলাম, একে একে যেন আসে গিফট দিতে। একটু দামি, যেমন সোনার কিছু বা দামি শাড়ি, আসবাব হলো আপু বা রিপা এসে নিয়ে যায় খপ করে। ওরা নাকি গুছিয়ে রাখছে, মানুষের ভিড়ে আমি হারিয়ে ফেলবো। আমার পাশে শুধু কাঁচের প্লাস্টিকের গিফটগুলো রাখা। প্লয় এলেন আধা ঘন্টা পর। চারপাশ থেকে একটা ভ্যানিটি ব্যাগ আমার হাতে দিয়ে থমথমে মুখে বললেন, এক্সপেন্সিভ কিছু উঠলে এত রাখতে পারেন? এগুলোই উঠেছে শুধু নাকি? বললাম, না, শাড়ি গহনা কিছু আপুর কাছে আছে। উনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলল, কে বলেছে ওদের কাছে দিতে? নিজের জিনিস নিজে রাখতে পারো না, সেটুকু সাধ্য কি নেই? আবার আপনি এসেছেন সংসার করতে, যে নিজের জিনিস নিজের কাছেই রাখতে পারে না। উনি আমার সঙ্গে চোটপাট দেখিয়ে আপুর দিকে যেতে লাগে। তখনই আসে আমার পরিবার। আমার বাবা এসে তার হাত ধরে, কোলাকুলি করে। ততক্ষণে আমার চোখে পানি। উনি কেন আমার সঙ্গে এত খারাপ আচরণ করছে? কি দোষ আমার? মা তো বলেছে উনার পরিবার মানে আমার পরিবার, সবার সঙ্গে মিলে থাকতে। আমি তো তাই করছি। তাহলে আমার ভুলটা কোথায়? মা আসে, আমার সামনে দাঁড়ায়। মাকে দেখে আবেগ সামলাতে পারি না আমি। হু হু করে কেঁদে উঠি। তাকে জড়িয়ে ধরি। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমাদের কথা মনে পড়েছে খুবই। মাথা নাড়ালাম, মিথ্যা বলেছি, সত্য বললে মা চিন্তা করবে। তিনি হাই প্রেশারের মানুষ, চিন্তায় প্রেশার বেড়ে যাবে। আমি তাদের একমাত্র আদরের মেয়ে, আমার কষ্টে তারা দুঃখী। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, খেয়েছিস কিছু সারাদিন? মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। মায়ের গহনা দেখে নিজের গহনার কথা মনে পড়ল আমার। কাঁদো কাঁদো মুখ করে বললাম, নানুর দেওয়া গহনাগুলো চুরি হয়ে গিয়েছে মা। আমি পারিনি রক্ষা করতে। মাথায় নিচু করি আমি। মাথা থুতনি উঁচিয়ে গালে হাত দিয়ে বলে, ধুর আমার পাগলি, তোর ভুল নেই। চুরি হলে তো তোর কি দোষ? তবুও আমার সতর্ক হওয়া উচিত ছিল। যা গিয়েছে তা নিয়ে আর দুঃখ পেয়ে লাভ নেই। ওসব তো আর ফিরে আসবে না। কথাটা শুনে আমি নিজেও প্রচুর চিন্তায় পড়েছিলাম। প্রথম দিন এসেই এমন একটা ঘটনা ঘটে গেল। আমি চাইলাম কেস করতে, তোর বাবা করতে দিল না। কেস করলেও এ বাড়িতে পুলিশ আসতো, তোর স্বামী শাশুড়ি জিজ্ঞাসাবাদ করতো, হয়তো এতে তাদেরও অপমান বোধ হতো। নতুন আত্মীয়তায় চাইলেও কোনো স্টপ নিতে পারলাম না। গহনার আগে আমার মেয়ের ভালো থাকা, তার সংসার। আমরা চাই না কোনো কারণে তার সংসারে তাকে চারটে কথা শুনতে হোক। গহনা যাবে আসবে, আমার মায়ের গুলো গেছে তো কি, তোর মায়ের গহনা তো আছেই। তুইও আমার একমাত্র মেয়ে, সব কিছুর অধিকারী। তোর মায়ের যা যা আছে পরে শেষ করতে পারবি না, মন খারাপ করিস না। মা আবারও আমায় জড়িয়ে ধরলেন। সান্ত্বনা পেয়ে মুচকি হাসলাম আমি। মা বললেন, দাঁড়া, তোকে আমার একটা হার পরিয়ে দেই। আমি নিষেধ করলাম। মা জোর করে পরিয়ে দিতে লাগলেন। পাশ থেকে পোলাই বলে ওঠে, ওকে ওসব দেবেন না, রাখতে পারবে না। মা একটু অবাকই হলেন বটে, তবুও নিজেকে শান্ত রেখে বললেন, কেন বাবা, এ কথা কেন বলছো? এমনি বললাম। উনি অনেকটাই বেখালি কিনা ওই সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। প্রলয় আর কিছু বলল না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম।
মায়েদের সবাইকে খেতে নিয়ে যাওয়া হলো, আমারও নিয়ে গেল। আমি আমার মায়ের পাশে বসলাম। আমার পাশে বসলো প্রলয়। হট করে কোথা থেকে যেন এসেছে উনি। খাবার খাওয়ার সময় এত লোকের ভিড়ে ঠিক মতো খেতে পারলাম না আমি। প্রলয় তা বুঝতে পেরে একটু উঁচু গলাতেই বলল, এখন তো দেখছি আপনি অন্য কাজের সঙ্গে সঙ্গে খেতেও পারেন না ঠিক মতো। খাদ্য বস্ত্র ব্যবস্থানের অধিকারে সবসময় এগিয়ে থাকতে হয়। এনার সব কথাই শুধু অধিকার। একটু খেয়ে উঠে গেলাম আমি। মাও আমার সঙ্গে আসেন। একটু দূরে দাঁড় করিয়ে প্রশ্ন করেন, তোর সঙ্গে কি জামাই বাবার কোনো ঝামেলা হয়েছে? না তো। এমনটা কেন মনে হচ্ছে তোমার? না মানে আসছি থেকে কেমন যেন কথা শুনছি। শুকনো হাসি দিয়ে বললাম, উনি মানুষটাই এমন, একটু বদমেজাজি মানুষ। কিছু বললেন না। আর সময় পার হলো, বিকেল হয়ে এলো। মায়েদের সঙ্গে যাব। আজ আমরা সব রেডি করে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপা ঠিক করছি। এমন সময় শাশুড়ি মা এলেন। বিছানায় বসলেন, আবার উঠলেন। কেমন নিষ্ফিস করছে। বললাম, কিছু বলবেন মা? মা জবাবে বললেন, বলছি কি বৌমা, গায়ের গহনা খুলেই যাও। আবার যদি চুরি হয় চিন্তা করবেন না মা। আমার বাড়িতে চুরি টুরি হয়নি কখনো। আমি সাবধানে থাকবো, রাখবো। মা আর কিছু বললেন না, মুখটা ভার করে চলে গেলেন। তখনই ঘরে ঢোকে পুলয়ন। বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে, গুড, ভেরি গুড। এই তো দেখছি নিজের কথা নিজে বলতে শিখেছেন। এভাবেই চলতে হবে, বলতেও হবে। উনি কথাগুলো বলে চলে যায়। আমি উনার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলাম। লোকটার মাথায় কি চলে জানি না, এই ভালো তো এই খারাপ। তৈরি হয়ে নিচে আসি, সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসি। হুট করে আমার পাশে বসে পড়ে রিপা। ও নাকি যাবে আমাদের সঙ্গে। যাক, ভালোই হবে। ড্রাইভারের পাশে বসে পলায়ন। গাড়িতে রিপা আমায় আমার পরিবার বিষয়ে এটা ওটা জিজ্ঞেস করে। বিয়েতে তেমন জানতে পারিনি। বাড়িতে পৌঁছাতেই মা ছুটল রান্নাঘরে। একমাত্র মেয়ের জামাই এসেছে, কি রেখে কি খাওয়ানো যায়। আমি প্রলয়কে আমার ঘরে নিয়ে গেলাম। উনি চারপাশ দেখছেন, দেওয়ালে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। সেখানে ঝুলছে আমার আর্ট করা কিছু সিনারি ফ্রেম। বললাম, ওগুলো আমার করা। আই লাভ পেন্টিং। ওনার যেন ধান ভাঙে যেন। বললেন, ও হ্যাঁ, ভালো, খুবই সুন্দর আর্ট আপনার। তবে এগুলোর সঙ্গে আমি পরিচিত বেশ। বললাম, কিভাবে? বাদ দিন, অন্য এক সময় বলবো। তা আপনি আর কি কি পছন্দ করেন? আমি কিছুক্ষণ ভেবে জবাব দিলাম, আর তেমন তো কিছু নেই পছন্দের। তবে নাচ ভালো লাগে আমার। নাচ শিখেছিও। শুধু কি নাচতেই জানেন নাকি নাচাতেও জানেন? আমার আবার নাচনি ওয়ালি থেকে নাচানো ওয়ালিকে বেশি প্রয়োজন। ভুকুসকে বললাম, মানে? কিছু না, বাদ দিন। আপনার ঘরটাই বেশ সুন্দর পরিপাটি। এই লোকটার কথা ধরন আমার ঠিক সুবিধা লাগছে না। প্রচুর সন্দেহপ্রবণ একজন মানুষ। না জানি ইনি কেমন লোক। আচ্ছা, যেমনটা ওনাকে দেখছি, মানে রাগচটা সন্দেহপ্রবণ, উনি কি আসলেই তেমন? নাকি মুখোশ আড়ালে কোনো পিশাচ, যা ধ্বংস করে মানব সত্তা, তৈরি করে প্রেতাত্মা? আজ আমার পুরো বাড়িতে এক ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে আমার। তাই এবার বিয়ের পর মা বাবার নিকট কিছু আত্মীয়দের দাওয়াত করেছেন। আমি ঘরে বসে, প্রলয় ওয়াশরুমে ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রলয়ের দেওয়া গহনাগুলো খুলছিলাম। এখন একটু সিম্পল থাকতে চাই। সারাদিন ভীষণ ক্লান্তিতে গিয়েছে আমার। রিপাকে দেখলাম একবার দরজার বাইরে থেকে ভেতরে উকি দিল। আয়নায় দিয়ে তার চোখে পড়েছে আমার। ডাক দিয়ে বললাম, ঘরে এসো রিপা। কিছু প্রয়োজন তোমার? ও গুটিসুটি পায়ে ভেতরে এসে চারপাশ
আবারও দেখলো। একবার কিছু পলক চুপ থাকলো। ওয়াশরুমের ভেতর থেকে শাওয়ারের আওয়াজ আসছে। অনবরত রিপা আমার সামনে একটা ভ্যানিটি ব্যাগ রেখে বলল, এটা আমার ভ্যানিটি। গহনাগুলো খুলে এটাতে রাখবে। আর যেহেতু তোমার বাড়িতে অনুষ্ঠান, গিফট বা পাবে সবই তো মনে হয় নিয়েই যাবে। ক্যাশ টাকা আর স্বর্ণ পেলে এই ব্যাগেতেই জমাবে। অনুষ্ঠান বাড়ি তোমাদের, কত আত্মীয় স্বজন আসবে, কার মনে কি আছে বলা যায়। এজন্য গুছিয়ে রাখতে হবে সব, না হলে হারিয়ে ফেলতে পারো। এমনিতেই আমাদের বাড়িতে গিয়েছো থেকে শুনি নাচছে শুধু, চুরি চামারি হচ্ছে। আমি ভ্রু কুঁচকে বললাম, এসব কি বলছো রিপা? কি বোঝাতেই বা চাচ্ছ? সব কিছুর জন্য আমি দায়ী। পুরো পুরো গল্পটি আমার ইউটিউবে পোস্ট করব। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার ফেসবুকে ও আমার ইউটিউবে। আমি সেটা বলিনি ভাবি। আমি শুধু তোমায় সতর্ক করলাম আর কি, সেটা প্রয়োজন নেই। আমার বাড়ির বিছানাতেও যদি লাখ টাকা রেখে দেয় তাহলে কেউ শুয়েও দেখবে না। আমার সেই বিশ্বাস আছে। আর আমার জিনিস আমি গুছিয়ে রাখতে পারি। তোমার ব্যাগের প্রয়োজন নেই। সো প্লিজ তুমি আমার বাড়ির লোককে অসম্মান করো কেন? কথা বলো না। অসম্মানের কি আছে ভাবি? আমি তো শুধু তোমার সুরক্ষার জন্যই কথাগুলো বললাম। সামান্য হেসে বললাম, আমি ছোট বাচ্চা নই রিপা। পড়াশোনা জানা শিক্ষিত একটি মেয়ে আমি। নিজের সুরক্ষা করার মতো শক্তি সামর্থ্য আর আছে। রিপা মুখটা থমথমে করে চলে যায়। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রলয়। মাথা মুছতে মুছতে আসতেছে, খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। আমি সঙ্গে সঙ্গে ওপাশ ঘুরলাম, মিনমিনে স্বরে বললাম, আপনি মেবি ভুল করে বেরিয়েছেন। প্রলয় নিজের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, ও সরি, আমার মনে ছিল না। নিজের ঘরে ওয়াশরুম মনে করে ফেলেছিলাম। সে আবারও বাথরুমে গিয়ে শার্ট পরে হাতা ফ্লোট করতে করতে বেরিয়ে আসে। আমি তখন গলার হার খোলার চেষ্টা করছি, চুলের সঙ্গে পেঁচিয়ে গেছে সেটি। উনি বললেন, রিপা এসেছিল? হ্যাঁ। কি কারণে? কিছু চাইতে এসেছিল? ওনার শুরু দু চোখ উত্তরে আশায় বললাম, না না, ওই এমনি এসেছিল। আমার সব জিনিস যে গুছিয়ে রাখি সে কথা বলতে এসেছিল। প্রলয় আর কোনো জবাব দিল না। আমিও চুপ রইলাম। ওদিকে গলার হারটা তখনও খুলতে পারিনি। কারো হেল্প নিতে হবে। কিন্তু কাজের বাড়িতে এখন কাকে ডাকি? বাইরে একবার উকি দিলাম, কেউ নেই আপাতত। সবাই বাইরে রান্না আর প্যান্ডেলের কাছে বিরক্ত হয়ে ড্রয়ার থেকে কেচি বের করে চুল কেটে ফেলতে নেই। প্রলয় বাধা দিয়ে বলল, এত অধৈর্য কেন আপনি? সামান্য হাতটা খোলা নিয়ে এতগুলো চুল কেটে ফেলবেন? কাউকে ডাকলেই তো হয়। নত মুখে বললাম, কেউ নেই। আমি আমি কে মানুষ না? প্রলয় এগিয়ে এলো সাহায্য। চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো। ওনার স্পর্শ আমার পিঠে লাগছে, সর্বাঙ্গে ঝাঁকুনি দিয়ে উঠেছে আমার। উনি চুলগুলো ছাড়িয়ে দিল। আমি তাকে ধন্যবাদ দিয়ে ঘর থেকে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে চাচাতো বোনের ঘরে গেলাম। এ ঘরেই সাজবো। আমার ঘরে প্রলয় তৈরি হচ্ছে। আমরা স্বামী স্ত্রী হলেও সম্পর্কটা সেভাবে এগোয়নি। সুন্দর করে তৈরি হয়ে নিচে এলাম। আমার এক কাকি ডাকলেন। এগিয়ে গিয়ে সালাম দিয়ে বললাম, শরীফা কাকি ভালো আছেন? সম্পূর্ণ সম্পূর্ণ গল্পটি আমার চ্যানেলে থাকবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিল, আছি ভালোই। তোমার কথা আর জিজ্ঞেস করলাম না। বৌমারা লোককে বিয়ে করে যে কেমন থাকবে তা আমার জানা আছে। এই সুন্দর মেয়েটাকে কি লোকের সঙ্গে বিয়ে দিল? আমার ছেলেটার সঙ্গে দিল কি এমন ক্ষতি হতো?
কি কম ছিল আমার ছেলের মাঝে? সরকারি চাকরি পেয়েছে, 18,000 বেতন, 6 লাখ ঘুষ দিয়ে নিয়ে দিলাম। টাকা পয়সা কম আছে নাকি আমাদের? হয়তো তোমাদের থেকে একটু কম পজিশনে আছি আমরা, কিন্তু আমার ছেলেটা তো ভালো। অবিবাহিত, যাগ্গে সেসব মরা ছেলে নিয়ে কেঁদে লাভ নেই। তোমার বরকে দেখিনি, দেখতে কেমন? তোমার আঙ্কেলের বয়সের, মাথায় চুল টুল আছে, গায়ের রং তো মনে হয় কালো, পেটে করে নাকি? আমি কিছু বলার আগেই পাশে এসে দাঁড়ায় প্রলয়, বলে, আপনার কথাগুলো শুনলাম দূর থেকে। আপনার দেখছি উনার স্বামী নিয়ে বহুত মাথা ব্যথা। শুনলে হয়তো বেজার হবেন। উনার স্বামীর বয়স 28, গায়ের রং ফর্সা, হাইট 5 ফিট 9 ইঞ্চি, মাথা ভর্তি কালো চুল আছে। আর আপনার ছেলের যে টাকা মাসিক বেতন, সেই টাকায় উনার পকেট খরচও হয় না। যেই 6 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছেন, অমন 6 লাখ টাকা উনার স্টাফদের মাসিক বেতন লাগে। মহিলা চোখ দুটো বড় বড় করে শুনছিল শুধু। হুট করে প্রশ্ন করলে, তুমি কে? সে আমার দিকে এক নজর তাকালো, এরপর সামনে তাকিয়ে বলল, পরিচিত একজন। উনি চলে যায়। কাকি হতভম্ব হয়ে হাঁ করে তাকিয়ে আছে। কিছু পলক সময় নিজে স্বাভাবিক হয়ে আমার হাত দুটো ধরে বলল, তাহলে তো তোমার বড় ঘরেই বিয়ে হয়েছে। আমার কথায় কিছু মনে করো না, ভুলে যাও, বাদ দাও। এই সুন্দর করে ছেলেটাকে, দেখতে কি হ্যান্ডসাম, মনে হয় না বিয়ে শাদী হয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে ভালো ঘরের, মোটা টাকা। এক কাজ করো মা, ছেলেটা তোমার পরিচিত হলে তোমার বোন মানে আমার মেয়েটার সঙ্গে বিয়ে ধরো। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে আমার। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এতক্ষণ যাকে নিন্দা করেছিল, এখন তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চাচ্ছে। কাকিমা আমায় বারবার বলছে একই কথা। আমি শুধু মাথা নেড়ে কোনো মতো সেখান থেকে চলে এলাম। প্রলয়কে দেখলাম আমার ফুফাতো ছোট ভাইয়ের সঙ্গে গল্প করছে। ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, একটু কথা ছিল। প্রলয় সরে এলো। বললাম, পরিচয় কেন দিলেন না কাকি? পরিচয় আপনার আপনি পাবে। আপাতত এক চমক পেয়েছে কাকি, আরেকটা পেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। উনি হাসলেন, সঙ্গে আমিও। উনি ভীষণ সুন্দর করে হাসেন। হাসি থামিয়ে বললাম, কিন্তু আপনি মিথ্যা কেন বললেন? বিষয়টা শো অফের দিকে চলে গেল। কোনোটাই মিথ্যা বলিনি। আমাদের পারিবারিক ব্যবসা আছে, যেটা নামে শুধু পারিবারিক। ওটা পুরোটাই আমার একা তৈরি। সঙ্গে জব করি আমি, পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসও আছে আমার। আসলে আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি, সবসময় ব্যস্ত থাকতে চাই। কাজের মাঝে থাকলে কিছু অপ্রিয় স্মৃতিচারণের হাত থেকে বেঁচে যায়। কোনো স্মৃতি? উনি এবার মুখটা থমথমে করে নিল, কোনো জবাব না দিয়ে চলে গেল। এমন কেন উনি? অনুষ্ঠান শুরু হলো। আমি আর প্রলয় পাশাপাশি দাঁড়ালাম। মা আমাদের পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। বিশ্বাস করুন, তখন কাকির চেহারা ছিল দেখার মতো। আমি খেয়াল করেছি প্রলয়কে, উনি খুব বদমেজাজিও নয়। আমার পরিবারের সকলের সঙ্গে ভীষণ ভালো আচরণ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করলে বা প্রশ্ন করলে হাসি মুখে জবাব দিয়েছে। একসঙ্গে এক টেবিলে খেয়েছে। আত্মীয়রা সকলে জামাই নিয়ে বেশ খুশি। আমার পরিবারের সকলে প্রলয়কে ভীষণ পছন্দ করেছে। সবার সঙ্গে এত ভালো, আমার সঙ্গে কেন নয়? সবসময় রাগ কেন দেখায় আমার সঙ্গে? নিজ মনেই এসব ভাবছিলাম। হুট করে মা এলো আমার কাছে, আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার ননদের কি হয়েছে রে? অনুষ্ঠানে একেবারে এলো না। আমি ডাকতে গিয়েছিলাম, আসছি বলেও এলো না। কিছু হয়েছে? কিছু বলেছিস ওকে? বললাম, না, তেমন কিছু না। আমি দেখছি। মা সামান্য হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি
তুই অত্যন্ত নরম মনের, হয়তো এই বিষয়টা নিয়ে মনে রাগ বা অভিমান আছে তোর মনে। তবুও বলছি একটু মানিয়ে নে মা। তোর বোন নেই, সারা জীবন আক্ষেপ করেছিস, ননদকে বোনের নজরে দেখবি। প্রলয়ের বোন তোরও বোন, ও কোনো ভুল করলে বা বললে বোঝাবি, ক্ষমা করে দিবি। রাগ জেদ চেপে রেখে সংসারে অশান্তি করবি না। ওই বাড়ি এখন তোর আসল ঠিকানা। লাল কাপড়ে গিয়েছিস, সাদা থানে বের হবি। আর 5 জনের মতো আমি নই যে মেয়ের কানে মন্ত্র দিয়ে সংসারে অশান্তি বাঁধাবো। আমি চাই আমার মেয়ে শান্তিতে থাকুক, এতে আমার যা দিতে হয় দেব, যা করতে হয় করব। তুই মা ভালো থাক, প্রলয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা কর, ছেলেটা ভালো। আমি শুধু মাথা ঝাঁকিয়ে রিপার ঘরের দিকে যেতে নিলাম। প্রলয় কেমন ভাই? সারাদিন গেল, বোনের খোঁজ নিল না। যাকগে, সব সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করে যাব। ওর ঘরে গিয়ে নক করলাম। মেয়েটার শুকনো মুখে দরজা খুলল। ভেতরে এসে বললাম, খেয়েছো? ও হুম বলে জবাব দিয়ে থেমে গেল। বিছানায় বসলাম আমি, হাতে একটি ব্যাগ। রিপার দিকে তাকালাম একবার। মেয়েটার থমথমে মুখ, রাগ করে আছে হয়তো। আমার তখনও বলা কথা ওর মাইন্ডে লেগেছে, কিন্তু আমিও ঠিক কথাই বলেছি। ব্যাগ থেকে 2টো শাড়ি বের করে রিপার সামনে রেখে বললাম, এগুলো তোমার গিফট, আমি উপহার দিলাম তোমায়। মেয়েটা ড্যাব ড্যাপে চোখে তাকিয়ে থাকলো। 2টো হাতে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ভালোই আছে, কিন্তু আমার পছন্দ তোমার লাগেজের ওই মেরুন আর পিঙ্ক রঙের শাড়িটা। এক মুহূর্তের জন্য আমি যেন হা হয়ে গেলাম। ওই শাড়ি দুটো ভীষণ এক্সপেন্সিভ এবং আমার খুব পছন্দেরও। রিপা ওই শাড়ি দুটোই পছন্দ হলো। মুখ ফেটে চেয়েছে না করি কিভাবে? ছোট থেকে এই এক স্বভাব আমার। কেউ কিছু চাইলেও মুখের ওপর না করতে পারি না। দিয়ে দিলাম। ঘর থেকে শাড়ি আনতে গেল প্রলয়। দেখেনি। রিপার ঘরে শাড়ি নিয়ে ঢোকার সময় দেখেছে সে। শাড়ি দিয়ে আমি বের হওয়ার পর যখন ঘরে এলাম, তিনি আমায় এক প্রকার চেপে ধরলেন। বললেন, শাড়ি কেন দিলেন? ওকে, এমনি গিফট হিসেবে দিলাম। উনি কর্কশ কণ্ঠে বললেন, শুনুন, মানুষকে বেশি লাভ দিতে নেই। বেশি মাথায় তুলতে গেলে নিজেরই ক্ষতি। দেখবেন মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাবে, নিচে নেমে চুল ঘরে ঘোরাবে। বললাম, এসব কেমন কথা? মেয়েটাকে ছোট মানুষ বড় ভাবির থেকে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা দিয়েছি, তাতেই এমন করছেন আপনি? ওটা না আপনার বোন। কোথায় আপনি আরও আমাকে বোঝাবেন? উনি কিছু পলক আমার দিকে তাকিয়ে থেকে বলল, যা পারেন করেন, লোকের ভালো করতে নেই। আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। এবার থেকে আমি আর কিছু বলবো না। আপনি যা পারেন করতে থাকুন। শেষে সে আমার কথাই মানতে হবে। উনি চলে যায়। আমি আগামাথায় কিছুই বুঝিনি। উনি ওনার পরিবারের খারাপ মিন করতে চাচ্ছে। ছেলে হয়ে কি করে উনি ওনার পরিবারকে খারাপ বানাতে চায়? এ কেমন মানুষ? আসলে সমস্যা কি ওনার? চারপাশে দেখি ছেলেরাই আরও বোঝায় তাদের স্ত্রীদের যেন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকে, আর উনি কিনা আমায়। আর কিছু ভাবার সময় পেলাম না। মা ডাকছেন, কোনো কারণে গেলাম আমি। রাতে হলে ঘুমিয়ে গেলাম। প্রলয় আর একটাও কথা বলেনি আমার সঙ্গে, আমিও বেশি বলিনি। সকাল হতেই দেখলাম বাড়ির উঠোনে 2টো ট্রাক এসে দাঁড়ালো। প্রলয় তখন সবে উঠেছে, উঠে বাইরে এসেছে। ট্রাক থেকে মা নেমে এলেন। প্রলয় ভ্রু কুঁচকায়, মায়ের কাছে এগিয়ে যায়। উনি এত সকালে এখানে? আমাদের নিতে এলো নাকি? কিন্তু এত সকাল কেন? প্রলয় তার মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত সকালে তুমি কেন এখানে? মা হেসে হেসে উচ্চস্বরে বললেন, ও মা, বিয়ানবাড়ি আসবো না ঘুরতে? আসতে আবার কারণ লাগবে নাকি?
কি বলেন বেন? আমার মা মেকি হেসে মাথা নাড়ালেন। শাশুড়ি মা এসে আমার মাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে বললেন, এই গাড়ি নিয়ে চলে এলাম। বিয়ের দিনই তো মালসামারি মানে ঘর সাজানোর জিনিস দেওয়ার কথা ছিল, বিয়েতে তো দেননি, সম্ভবত মনে নেই আপনাদের। তাই আজ গাড়ি নিয়ে এলাম আপনাদের উপকার করতে, যাতে গাড়ি ভাড়াটা বেঁচে যায়। মা বিব্রত হলেন, সঙ্গে লজ্জাও পেলেন। আসলে মা বাবা ভেবেছিল কদিন পর দিয়ে দেবে ফার্নিচার, যেহেতু বিয়েতে কথা হয়েছে। এ বিষয়ে বিয়েতে অনেকগুলো টাকাই খরচ হয়েছে, এজন্য ৬-৭ দিন পর ফার্নিচার দেওয়ার কথা ভেবেছিল। শাশুড়িমা আবারও বললেন, কি হলো বিয়েন, ঘরে ডাকবেন না? মা আমতা আমতা করে ভেতরে আসতে বলে তাকে। দরজা থেকে সরে দাঁড়ায়। উনি রিপাকে ডাকতে ডাকতে ভেতরে যায়। মা অসহায় দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি প্রলয়ের দিকে তাকাই। প্রলয়ের রক্তবর্ণ চোখ নিয়ে তার মাকে দেখছে। এই যেন চোখ থেকে টপ করে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়বে। সবাই ভেতরে এলাম। শাশুড়িমা রিপার কাছে গেলেন, গিয়ে গল্প করতে লাগলেন। প্রলয় ভেতরে ঢুকে সবে মা বলে কিছু বলতে যাবে, তার আগে শাশুড়িমা চিৎকার করে আমার মাকে ডাকতে লাগলেন। প্রলয় তাকে থামিয়ে দিয়ে নিচু বললেন, কাজটা ঠিক হচ্ছে না মা, তুমি এমন ছোট লোক কেন? তুমি যদি এখনই এখান থেকে চলে না যাও, আমি ঝামেলা করব বাড়ি গিয়ে। তুমি কিন্তু আমায় চেনো না মা। আমি শুধু তাকিয়ে আছি ডাইনিং রুম থেকে। ওরা কথা বলছে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি না। আমার মা ঘরে ঢুকলেন। মাকে দেখে শাশুড়ি মা বললেন, আমার ছেলেটা বড্ড লাজুক জানেন বেন, মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু লজ্জা পায়। প্রলয় বলে, মা আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, আপনি প্লিজ আমার মায়ের কথায় কিছু মনে করবেন না। যৌতুক মহাপাপ। ওমা, সে কি কথা, এসব বললে হয় নাকি? দেখলেন বেন আমার ছেলে কত লাজুক। বলি প্রলয়, এসব কি তোকে যৌতুক হিসেবে দেবে নাকি? দেবে উপহার হিসেবে। শ্বশুর শাশুড়ি উপহার দিলে না দিলে তাদের অসম্মান করা হয় বাবা। প্রলয় আর কিছু বলল না। মার দিকে তাকে সে শুধু আমার মা বলল, জি আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। প্রিয়তার বাবা বাড়ি নেই, গুরুত্বপূর্ণ একটা কাজে কাল রাতে অন্য জেলায় গেছে। আমি একা আছি আপাতত। মা একা আছে যেন শাশুড়ি মা কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো আমার মা চলে আসতে নিলে বলে, খাটটা বক্স খাট দেবেন না? মানে ছেলে বক্স খাট পছন্দ। ওনার বলা এই কথাটি আমার কানে গেল। প্রলয় মাথা নুয়ে দাঁড়িয়ে, তার মানে ওনারও সায় আছে এসবে। এখন তো দেখছি ইনি নিজেই লোভী। শুনেছেই তো আমার বাবা বাড়ি নেই, তবুও কিভাবে চাপ দিচ্ছে। এমন তো না যে দেবে না বা পালিয়ে যাবে। কটা দিন পরে জিনিসগুলো নিলে কি এমন হতো? এই এদের এত প্রভাব প্রতি মন এত ছোট কেন? কথাই বলে না। কিছু লোক আছে তাদের ঘরে বিরিয়ানি থাকলেও অন্যের ঘরে ওঠো তো সুযোগে ছাড় দেয় না। মানে অন্যটার প্রতি লোভ বেশি। আমি মাকে গিয়ে বললাম, অনেক হয়েছে মা, আর নয়। তুমি সোজাসুজি বলে দাও কিছু দিতে পারবে না। আমরা এগুলো না দিলে ওরা মেঝেতে শোবে নাকি? এতদিনও তাই করেছে। আমারও বাড়িতে তো ঘর ভর্তি ফার্নিচার, এগুলো নিয়ে কোথায় রাখবে? আমি সরাসরি কথা বলছি ওদের সঙ্গে। আর নয়, আর সম্ভব নয়। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চলবে।